যে সরকারি চাকরির থেকে চায়ের দোকানের বেশি আয়, ওই নিয়ে আপনার ভাবনা চিন্তা করুন। চায়ের দোকান আচ্ছা, আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, তিনি নিজের ভাইপোকে কেন চায়ের দোকান করতে বললেন? কটা দোকান করেছেন চায়ের? আগে চপের দোকান করার কথা বলেছিলেন। তাহলে দুনিয়ার যত কোম্পানি গত 10 বছরে নতুন হয়েছে সবই ক্যামাক স্ট্রিট থেকে। আজকে কলকাতায় যত রাজ্যে যতগুলো লাভজনক যা সংস্থা আছে সবেতে শেয়ার তৃণমূলের নেতাদের আছে। চা খারাপ না, সে তো মোদিও চা বলে প্রধানমন্ত্রী হয়েছে, মমতা মনে করছেন চা বলে দিই হওয়া যায় মুখ্যমন্ত্রী, কিন্তু মোদিরও চায়ের দোকান দেখা যায় না, মমতারও বংশের কারোর চায়ের দোকান দেখা যায় না। তাহলে এমন ভালো জিনিস যেটা অন্যের জন্য উপাদেয় বলছেন, উপকারী বলছেন, নিজেরা আসলে আচরণে দেখাচ্ছেন না কেন? আরজি করের রায় মুখ্যমন্ত্রী বলছেন আমি স্তম্ভিত সর্বোচ্চ সাজার দেওয়ার ক্ষেত্রে। আমি জানতাম যদি স্তম্ভ তৃণমূলের, যাক স্তম্ভ থেকে স্তম্ভিত হয়েছেন, এখন দম্ভ থেকে কখন তিনি নামবেন সেটা আমি দেখব। বলছি পাসপোর্ট জানিয়েছে মধ্যগ্রাম থেকে আবার একটা পাসপোর্ট রাজ্য পুলিশের সামনেই, থানার সামনে পাসপোর্টের একদম অফিস টফিস করে পাসপোর্ট জালিয়াতি করছিল। দিনের পর দিন এই ঘটনা, যত অপরাধ হচ্ছে তৃণমূলের অফিসে বসে, কালীঘাটে বসে, ক্যামাক স্ট্রিটে বসে, নাহলে পুলিশের থানায় এসপি অফিসে বসে হচ্ছে। আগে অপরাধীদের শেল্টার দিত, এখন পুলিশ এবং তৃণমূল নিজেই অপরাধী জগতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তারাই অপরাধ করছে। সুতরাং থানার সামনে হবে, এসপি অফিসের সামনে হবে, এতে নতুন কী আছে? মুখ্যমন্ত্রী বলছে যে জঙ্গিরা যাতে কোথাও আশ্রয় না পায় সেটা দেখা উচিত সবাই। মুখে বলে একটা জিনিস, সে তো বক্তৃকাণ্ডে পরে তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র কারখানা থাকবে না, তারপরে তো অস্ত্র কারখানা আছে। তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র থাকবে না, তারপরে তো তৃণমূল যে খুন করছে অস্ত্র বার করে নিয়ে। তিনি বলেছিলেন কোনো বেআইনি বোমা কারখানা থাকবে না, তো পুলিশকে তো সব বলেছিলেন। আরে হাতিকে দো দাঁত, খানে কে যেখানে কে অরে, এগুলো মমতা যেটা বলেন ওটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। মাফিয়ারা বরখাস্ত করবো না, এটাও বলছে। আজকে পিসি ভাইপোর যে রাজত্ব ওটাকে মাফিয়া রাজি বলা, মানুষ বলছে এই মাফিয়া তন্ত্রকে শেষ করতে হবে, আর তিনি এখন মানুষের কণ্ঠস্বর গলা মেলাতে চাইছেন। তাদের প্রথমে তো তার ভাইপোকে জেলে পাঠাতে হয়, তাহলে তিনি কেন বিজেপির পায়ে পড়ে, মোদি অমিত শাহের পায়ে পড়ে কেন কয়লা কেলেঙ্কারি থেকে, শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, এই সমস্ত অপরাধ, গরু পাচারের, সোনা পাচার, তার থেকে ভাইপোকে চার্জশিট থেকে বার করে আলাদা রাখছেন কেন? যদি মাফিয়া অনুসন্ধান না করেন তাহলে প্রথমত কয়লা মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার। এবার পার্থ চ্যাটার্জি জেল থেকে এসএসকে হাসপাতালে গেছে, সেও দেখবে দুদিন পরে তৃণমূল ভবনে চলে আসছে। এটা একটু সেটিংয়ের রাজনীতি বলে। সব অপরাধী এখন ছাড়া পাচ্ছে 2026-এর আগে, কারণ মোহন ভাগবত বলে গেছেন মমতা যা করছেন সেটাই ঠিক। প্রথম কথা হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রী বললেন সিবিআইয়ের তদন্ত নিয়ে কোনো কথা বলবেন, আর আজকে হাইকোর্টে গেলেন রায়ের বিরুদ্ধে। তাহলে তিনি সিবিআই বিরুদ্ধে বলবেন না, সিবিআই বিরুদ্ধে বলবেন না, শুধু রায়ের বিরুদ্ধে বলবেন। রায় কেন? কারণ তার ভাইপো চেয়েছিল এনকাউন্টারে মেরে ফেলা হোক 1 সপ্তাহের মধ্যে, আর তিনি চেয়েছিলেন তাকে ফাঁসিতে লটকে দেওয়া হোক। আর আমরা চাইছিলাম যাতে সত্যি উপনীত হওয়া যায় সেজন্য পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং সমস্ত সন্দেহভাজনকে আওতায় আনতে হবে তদন্তে। আচ্ছা, সাইফ আলীর ক্ষেত্রে আমরা বারবার বলছি যেটা করেছিল কারা কারা ছিল তাদের মোবাইল এটাকে ট্র্যাক করে নিয়ে, টাওয়ার ডাম্পিং বলে, তারপর তাদের আইডেন্টি খুঁজে বার করা হবে। আর এখানে যারা এত সব লোক ভিড় করে তামাশা দেখছিল, যদি না বলি আমি সাক্ষী সাবল্যপন করছিল, বা যারা ওইখানে সব দাগ মুছছিল, বা ওটা ডেড বডিটাকে সরাচ্ছিল, আত্মহত্যাকে চলে চালানোর চেষ্টা করছিল, তাদের আইডেন্টিটি কলকাতা পুলিশ, সিবিআই কেউ বার করতে পারলো না। যদি বার করতে পারলো তাদেরকে তদন্ত করলো না, তাহলে বাথরুমটা ভাঙতে গেছিল। যদি একজন সন্দেহের ব্যাপার এসে জেলে ছিল, তাহলে 14 তারিখে রাত্রে সবাই গিয়ে মিলে খুঁজে খুঁজে সেমিনার রুম কোথায়, এটা কি কোথায় ভাঙতে গেছিল কারা? কেন কলকাতা পুলিশ তদন্ত করলো না? কেন এসআইটি তদন্ত করলো না? কেন এখন ধরা হলো না? তখন ছাত্র যুবদেরকে ধরে যারা আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, তাদের নামে মিথ্যা মামলা দিলেন। যারা ভাঙচুর করলে একটা কোনো কেস হলো না। তো এখানেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর অনেক কিছু লুকোনোর আছে, আর সিবিআই যেগুলো লুকোনো আছে সেগুলো খুঁজতে চাইছে না। এখানে ওদের যোগসূত্র। সেলিমদা, বারে বারে সংবিধানের ওপর যেভাবে আক্রমণ আমরা লোকসভায় দাঁড়িয়ে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই সংবিধান রক্ষায় এর আগেও আমরা দেখেছি, আজকে একই মঞ্চে কংগ্রেস এসেছে, আইএসএফ ছিল, তার কোথাও কি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হওয়া? সংবিধান সবার, উই দ্য পিপল, গোটা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, তবেই সংবিধান
এবং আমাদের প্রজাতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের সংসদীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নীতি রক্ষিত হবে। বাবা সাহেব আম্বেদকর এটাই বলেছেন যে দাঁড়িয়ে যার যত বহুজন ঐক্য গড়ে উঠবে, তার সঙ্গে দাঁড়িয়ে দলিত, মহিলা, প্রান্তিক মানুষ, তপশিলি জাতি, আদিবাসী, মূলনিবাসী সবাইকে এককাট্টা হতে হবে। রাজনৈতিক মঞ্চ আলাদা থাকতে পারে, রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সাংবিধানিক মূল্যবোধকে ধরে রাখার জন্য আমাদের আরও বেশি ঐক্য দরকার। এবং এখন অনেকে যারা আসেননি তাদেরও আজ না হোক কাল আসতে হবে। বিধানসভা নির্বাচন রয়েছে 26 তার আগে পশ্চিমবঙ্গে যে সমীকরণ 21-এর নির্বাচন হয়েছিল সেরকম যাক, এরকম তোমাদের নজরে পড়েছে ভালোই। তো বিধান ভবন থেকে যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করলে আর ভালো করতে পারছে। জিজ্ঞেস করেছি আমরা তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি এবং বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করতে চাইছি। শুভেচ্ছা শীঘ্রম।